মলিকুলার অরবিটাল থিওরির মেন জায়গা বা ইম্পর্টেন্ট জায়গা যেখান থেকে প্রশ্ন আসবে আর আসেই, এখানে লিখেছি মলিকুলার অরবিটাল ট্রিটমেন্ট অফ হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউলস। হোমোনিউক্লিয়ার দ্বিপারমাণবিক অণুর ইলেকট্রন বিন্যাস আর বন্ধনের প্রকৃতি। তোমাকে পরীক্ষায় একটা অণু দিয়ে দিল, হ্যাঁ, হাইড্রোজেন অণু দিল। সেই হাইড্রোজেন অণুর ইলেকট্রন বিন্যাস, বন্ড অর্ডার, বন্ধন ক্রম, স্থায়িত্ব, ম্যাগনেটিক বিহেভিয়ার বা চৌম্বক প্রকৃতি ইত্যাদি এসব জিজ্ঞাসা করতে পারে। কিছু নিয়ম, যে নিয়ম মেনে আমরা ইলেকট্রন বিন্যাস শিখেছি অ্যাটমিক অরবিটাল, ঠিক সেই রকমই কিছু নিয়ম অণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা জানব। যেমন আউবাউ নীতি অনুযায়ী আমরা বিভিন্ন পারমাণবিক কক্ষকের শক্তির ক্রম মুখস্থ করেছিলাম বা জেনেছিলাম। 1s এর শক্তি সব থেকে কম, তারপর 2s, তারপর 2p, তারপর 3s ডট ডট করে গিয়েছিলাম আউবাউ নীতি অনুযায়ী। ঠিক এখানেও আণবিক কক্ষকের শক্তির ক্রম এবং আণবিক কক্ষকের নামগুলো জানব। দু ধরনের ব্যাপার এখানে আছে। হাইড্রোজেন অণু থেকে নাইট্রোজেন অণু পর্যন্ত, এটা লিখে নেবে, অণুগুলির আণবিক কক্ষকগুলির শক্তির ক্রম আছে একটা। সবাই লিখবে এটা। হাইড্রোজেন থেকে নাইট্রোজেন অণু পর্যন্ত একটা শক্তির ক্রম আছে, আর নাইট্রোজেনের পর অক্সিজেন থেকে একটা শক্তির ক্রম আছে। আমাদের সিলেবাসে শুধু ডাইঅ্যাটমিক হোমোনিউক্লিয়ারের কথা বলা হয়েছে। হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মানে কি? A2 টাইপ, যেখানে দুটো পরমাণুই একই থাকবে, H2, O2, N2 এদের ক্ষেত্রে। HCl বা HF বা CO, NO এদের ক্ষেত্রে আমাদের সিলেবাসে কিছু নেই। শুধুমাত্র হোমোনিউক্লিয়ার ডায়াটমিকের কথা আছে, হেট্রোনিউক্লিয়ার ডায়াটমিক নেই। তাহলে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক 1 নাম্বার এগুলো সম্পর্কেই পড়ব। আর নিয়ন পর্যন্ত আমাদের সিলেবাসে আছে। নিয়নের পর কিন্তু আমাদের নেই মলিকুলার অরবিটাল থিওরির সাহায্যে কোনো কিছু ব্যাখ্যা। নিয়ন পর্যন্ত আছে, মানে 10টা প্রোটন সংখ্যা পর্যন্ত আছে। তাহলে হাইড্রোজেন থেকে নাইট্রোজেন পর্যন্ত যে শক্তির ক্রম আছে, সেই শক্তির ক্রমটা সবাই লিখে নেবে আর একটু মুখস্থ রাখবে। 1 সিগমা 1s সব থেকে কম শক্তি, তার থেকে বেশি শক্তি হচ্ছে সিগমা 1s, সিগমা স্টার 1s। তারপরে বেশি শক্তি হচ্ছে সিগমা 2s, তারপরে হচ্ছে সিগমা স্টার 2s। যদি ছবির আকারে বোঝাতে চাই এটা, তা ভেবে নাও আমি এখানে একটা A1s অরবিটাল দিয়েছি, এটা ভেবে নাও এনার্জি, এটা 1s অরবিটাল। বক্স করেও দেখাতে পারো, বইতে বক্স করে দেখিয়েছে। এর সাথে আরেকটা 1s আছে। আমি সাধারণত বক্স দেখাই না, বইতে দিয়েছে বলে দেখাচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হয় বলে। ওপরেগুলো দেখাবো না। তাহলে 1s এর থেকে নিশ্চয়ই 2s বেশি হয়, তাহলে এটা কেন 2s, এটা 2s। 2s এর পরে কি থাকে? 2p, 2p, এখানে 2p আছে। এবার দেখো 2p তে 3টে করে অরবিটাল থাকে, তাই না? 3টে করে। এই 3টে অরবিটালের শক্তি একই না আলাদা হয়?
বলো কেউ। আলাদা হয়। 2px 2py 2pz এর শক্তি আলাদা হয় তুমি যদি বলো, তাহলে আমি আর তোমাকে কি বলবো বলো, কিছু বলার থাকে না আর কি। এদের এনার্জি যদি আলাদা বলো তাহলে কিছু বলার নেই। এদেরকে ডিজেনারেট অরবিটাল বলা হয়, এদের সমান শক্তি সম্পন্ন কক্ষক বলা হয়। তাহলে 1s 2s 2p, তাহলে এই যে 1s এর সাথে 1s এর যখন কম্বিনেশন হয় তখন সিগমা 1s পাওয়া যায়, আর এদের কম্বিনেশন অ্যান্টি বন্ডিংটা পাওয়া যায় সিগমা স্টার 1s। তাহলে দেখো সবথেকে এনার্জি কম এটা, তার থেকে এনার্জি বেশি কার, সিগমা স্টার 1s। তাহলে সিগমা 1s সিগমা স্টার 1s। এবার 2s গুলো নিজেদের মধ্যে কম্বিনেশন হবে, তাহলে এটা হচ্ছে সিগমা 2s, এটা সিগমা স্টার 2s। তাহলে তারপরে দেখো সিগমা 2s সিগমা স্টার 2s। এরপরে একটু তোমাদেরকে মনে রাখতে হবে, এটা হাইড্রোজেনের ক্ষেত্রেই হয়। ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসটা কি বলেছি, জেড অ্যাক্সিস। 2pz আর 2pz যখন নিজেদের মধ্যে ওভারল্যাপিং করবে তাহলে কি বন্ড ফর্ম হবে, সিগমা বন্ড না পাই বন্ড? এই যে পাই বলে দিলে যে 2pz ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস আর 2pz ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, তাহলে এদের যখন ওভারল্যাপিং হবে তাহলে পাই বন্ড হবে, মুখোমুখি অভিলেপন হবে না পাশাপাশি অভিলেপন হবে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস যদি হয় এরা? তাহলে মুখোমুখি যদি হয় তাহলে পাই বন্ড তুমি কেন বলে দিলে, কি পাই বন্ড হবে সিগমা? তাহলে তুমি যে অরবিটালগুলো পাবে সেই নামগুলো আগে জেনে নাও, তারপরে আমি সাজাবো। একটা অরবিটাল পাবে 2pz সিগমা 2pz, আর পাবে সিগমা স্টার 2pz, এই দুটো পাবে। আর যে 2px আর 2py আছে তারা বন্ডিং করলে কি বন্ড হবে, সিগমা বন্ড না পাই বন্ড? পাই বন্ড হবে। 2px আর 2px পাই বন্ড হবে। একটা নাম হবে পাই 2px আর পাই স্টার 2px। আর 2py আর 2py এদের মধ্যে কম্বিনেশন হয়ে পাশাপাশি অভিলেপন করে পাই 2py আর পাই স্টার 2py পাওয়া যায়। তাহলে নামগুলো জেনে নিলাম। 2pz আর 2pz এর মধ্যে ওভারল্যাপিংটা যেহেতু মুখোমুখি হয় তাই নামটা সিগমা 2pz সিগমা স্টার 2pz। আর 2px আর 2py এর মধ্যে যে বন্ডিং কম্বিনেশন হয় 2px এর সাথে 2px পাই 2px পাই স্টার 2px আর পাই 2py আর পাই স্টার 2py। এবার যখন এদের এনার্জি অনুযায়ী সাজাই তখন 2pz অরবিটালটা এনার্জি একটু বেশি থাকে, 2pz এর এনার্জি লেভেলটা একটু বেড়ে যায়। কেন বেড়ে যায়, এই যে 2s এর যে অরবিটালটা আছে অ্যান্টিবন্ডিং 2s সিগমা স্টার 2s, আর এর সাথে 2pz এর ইন্টারাকশন বেশি হয় বলে একটু দূরে চলে যায়। আমি দেখাচ্ছি ছবিটা তারপর বলছি ব্যাপারটা। এখানে দেখো নিচে দুটো বক্স করেছি আমি আর ওপরে একটা বক্স। আবার অ্যান্টিবন্ডিং এর ক্ষেত্রেও দুটো বক্স, তারপরে শেষে একদম শেষে একটা বক্স। বক্স অনুযায়ী যদি করি তাহলে বক্সগুলো এরকম করে দিতে পারো। এইটার নাম কি দিচ্ছি, যে দুটোর এনার্জি সেম, এটাকে বলছি পাই 2px আর পাই 2py, এই দুটো। আর এইটা হচ্ছে সিগমা 2pz। সিগমা 2pz এর এনার্জি একটু বেড়ে গেল কেন,
সিগমা টুপি জেড তো নিচে হওয়ার কথা, উপরে চলে গেল কেন? এক্সপেরিমেন্টালি রেজাল্ট দেখা গেছে যে নাইট্রোজেনের ক্ষেত্রে বা নাইট্রোজেনের থেকে নিচে যারা থাকে তাদের ক্ষেত্রে টুপি অরবাইডালের সাথে 2s এর যে পার্থক্য আছে, শক্তির পার্থক্য, সেই শক্তির পার্থক্য বা শক্তির মাত্রার পার্থক্য কম হওয়ার জন্য এদের মধ্যে বিকর্ষণ হয়। অর্থাৎ 2s এর সাথে টুপির কাছাকাছি থাকার জন্য রিপালসান হয়। রিপালসান যদি হয় তাহলে এই যে টুপি জেড অরবাইডালটা আছে সিগমা টুপি জেড, সেইটার নিচে না থেকে রিপালসানের জন্য একটু উঁচুতে চলে যায়, উপরে চলে যায়। আর পাই টুপি এক্স পাই টুপি ওয়াই নিচে থাকে এর তুলনায়। কিন্তু পরে আবার অ্যান্টিবন্ডিংয়ে দেখা যায় যে সিগমা স্টার টুপি জেড এর এনার্জি বেশি হয়। এটা হচ্ছে সিগমা স্টার টুপি জেড, এটা হচ্ছে পাই স্টার টুপি ওয়াই, এটা পাই টুপি এক্স আর পাই স্টার টুপি ওয়াই। এনার্জি যদি সাজাই তাহলে এদের দেখো পাই টুপি এক্স আর পাই টুপি ওয়াই এরা দুজনাই সমান শক্তি সম্পন্ন, সিগমা স্টার 2s এর পরেই আছে। তাহলে এখানে বক্সের মধ্যে বা ব্র্যাকেটের মধ্যে আমি লিখে দিলাম টুপি ওয়াই এক্স সমান সমান পাই টুপি ওয়াই, এদের এনার্জি সমান। পাই টুপি এক্স আর পাই টুপি ওয়াই এনার্জি সমান, এরা ডিজেনারেট অরবাইডাল। অর্থাৎ ইলেকট্রন যখন এখানে ফিল আপ হবে তখন হুন্ডের সূত্র অনুযায়ী প্রথমে এখানে একটা আপ স্পিন, তারপর এটাতে একটা আপ স্পিন, তারপর এটাতে ডাউন স্পিন, আবার এটাতে ডাউন স্পিন। ঠিক আছে, এই দুটো যেহেতু আমরা যেমন টুপি এক্স টুপি ওয়াই টুপি জেডে একটা একটা করে ইলেকট্রন ফিল আপ করতাম, তারপরে ডবল ফিল আপ করতাম, যেহেতু তিনটে অরবাইটালই সমান ছিল, কিন্তু এখানে এনার্জেটিক্যালি কি হয়ে গেল, তিনটের মধ্যে দুটো সমান হয়ে গেল, একটা একটু বেশি হয়ে গেল, কারণ এই অরবাইটালের সাথে এই অরবাইটালের ইন্টারাকশন বেশি হয়, একটু রিপালশন হয়, উপরের দিকে এনার্জিটা চলে যায়। যদি এটা বুঝতে না পারো এই জায়গাটা মুখস্থ রাখবে। এরপরে কার এনার্জি আসবে, এরপরে দেখো ছবি। হ্যাঁ বলো। আর সেটাই তো এতক্ষণ বললাম গো আফরিন, আফরিন তো এতক্ষণ ওটাই বললাম যে সিগমা টুপি জেডটা নিচে হওয়ার কথা, কিন্তু সিগমা টুপি জেডটা একটু এনার্জি বেড়ে যাচ্ছে কেন, কারণ এই এস অরবাইটালের সাথে এস এর সাথে পি এর ইন্টারাকশন বেশি হয়, কাছাকাছি চলে আসে, কাছাকাছি চলে আসার পরে এটা যদি নিচে দিই, এই সিগমা স্টার 2s এর সাথে এর ইন্টারাকশন কাছাকাছি চলে আসে খুব, সেই জন্য একটু দূরে চলে যায়, রিপালশন হয়ে একটু দূরে চলে যায়, তাই এনার্জিটা বেড়ে যায়। এই অ্যান্টিবন্ডিং এর সাথে এর রিপালশন হয়ে যায়, কাছে এলে অনেক কাছাকাছি চলে আসবে, তাহলে এদের ইলেকট্রনের মধ্যে রিপালশন হয়ে উপরের দিকে চলে যাচ্ছে। আর তার তুলনায় এই পাই টুপি ওয়াই পাই টুপি এক্স এর এনার্জিটা এর অত কাছাকাছি আসছে না অরবিটালটা, তাই এখানেই থাকছে, এটা নিচে হওয়ার কথা ছিল, একটু উপরে চলে যাচ্ছে, যেটা আবার অক্সিজেনের ক্ষেত্রে নিচে চলে আসবে। অক্সিজেনের ক্ষেত্রে অসুবিধা নেই, নাইট্রোজেন পর্যন্ত এই সমস্যাটা দেখা যায় যে টুপি জেড অরবিটালটা সিগমা টুপি জেড অরবিটালটা একটু উঁচু দিকে চলে যায়, কারণ এই এনার্জি গ্যাপটা কম থাকার জন্য 2s আর টুপির মধ্যে। এরপরে যে আসবে সেটা হচ্ছে লেস দেন দিয়ে সিগমা টুপি জেড, তারপর আবার কি আসবে, দুটো পাই স্টার আসবে, পাই স্টার টুপি এক্স সমান সমান পাই স্টার টুপি ওয়াই, আর লাস্টে একদম থাকবে সিগমা স্টার টুপি জেড। এই পর্যন্তই আমাদের আছে, এর পরের গুলো কিছু নেই। এই জায়গাটা ভালো করে দেখে নাও, শুধু সিগমা টুপি জেডটা পায়ের ওপরে হয়ে গেছে, এনার্জিটা একটু বেড়ে গেছে, রিপালশন হওয়ার জন্য, বিকর্ষণ হওয়ার জন্য এই ঘটনাটা ঘটেছে। হাইড্রোজেন থেকে নাইট্রোজেন পর্যন্ত এই ইলেকট্রন বিন্যাসটা চলবে, এই শক্তির ক্রমটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এইভাবে মুখস্থ রাখতে পারো বা এই অর্ডারে মুখস্থ রাখতে পারো। অক্সিজেন থেকে পরবর্তীগুলো আলাদা হবে, সেই অর্ডারটা নেক্সট দিন করাবো। এখন এইটুকুটা নিয়ে কিছু কোশ্চেন আমি আলোচনা করব।
যখন অক্সিজেন বলবো এই জায়গাটা আরেকবার বলে দেবো। এখন তুমি বন্ধন ক্রম বার করতে চাইছো, বন্ড অর্ডার নির্ণয় করতে চাইছো। তোমাকে যদি একটা প্রশ্ন করি, হাইড্রোজেনের সাথে আরেকটা হাইড্রোজেন পরমাণু যখন যুক্ত হয় কতগুলো বন্ধন করে নিজেদের মধ্যে? একটা হাইড্রোজেন এক বন্ধনে আরেকটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়। এইখানে বন্ড অর্ডার কত? বন্ড অর্ডার হচ্ছে 1। বন্ড অর্ডার মানে আমি জানি বন্ড অর্ডার কাকে বলে? দুটো পরমাণুর মধ্যে উপস্থিত সমযোজী বন্ধনের সংখ্যাকে বলা হয় বন্ড অর্ডার। আর এই বন্ড অর্ডার নির্ণয় করতে তোমাকে পরীক্ষায় দেবে বন্ধন ক্রম। আর কি দেবে? ইলেকট্রন বিন্যাস দেবে। আর কি দেবে? চৌম্বক প্রকৃতি দেবে। আর কি দেবে? স্থায়িত্বের ক্রম দেবে, এইসব দেবে। বন্ধন দৈর্ঘ্যের ক্রম দেবে। এগুলো একটু আলোচনা করি। হ্যাঁ, বন্ড অর্ডার বার করার ফর্মুলা আছে। বন্ড অর্ডার, তাকে শর্ট ফর্মে আমরা বলবো B.O। বন্ড অর্ডার সমান ফর্মুলাটা লিখে নাও খাতায়। হাফ ব্র্যাকেটের মধ্যে বন্ডিং ইলেকট্রনস মাইনাস অ্যান্টিবন্ডিং ইলেকট্রন। শর্টকাটে আরো যদি লিখি তাহলে বন্ড অর্ডার সমান হাফ NB মাইনাস NA, স্মল বি স্মল এ। NBটা কি? নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন, কতগুলো বন্ডিং ইলেকট্রন আছে আর কতগুলো অ্যান্টি বন্ডিং ইলেকট্রন আছে সেই সংখ্যাটা। যেমন এই যে ছকটা পেলাম, এই যে সিগমা আর সিগমা স্টার, সিগমাটা হচ্ছে বন্ডিং আর স্টারগুলো হচ্ছে অ্যান্টি বন্ডিং। তাহলে বন্ডিংয়ে কতগুলো ইলেকট্রন আছে যোগ করে নেবো, সেখান থেকে অ্যান্টি বন্ডিংয়ের ইলেকট্রনগুলোকে বিয়োগ করে দেবো, 2 দিয়ে ভাগ করে দেবো। যেমন এক্সাম্পল যদি বলি, হাইড্রোজেনের বন্ড অর্ডার বার করছি, H2 অণুর বন্ধন ক্রম নির্ণয় করতে বলেছে পরীক্ষায়। তাহলে তুমি কি করে? প্রথমে ইলেকট্রন বিন্যাস লিখবে সিগমা 1s2, এটাই তো ইলেকট্রন বিন্যাস হাইড্রোজেন অণুর। তাহলে বন্ড অর্ডার যদি বার করতে দেয় তাহলে তুমি কি করবে? হাফ বন্ডিং ইলেকট্রন কটা? 2টো। অ্যান্টি বন্ডিং কত? 0। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হলো বন্ড অর্ডার? তাহলে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন হবে 1। বোঝাতে পারলাম? আচ্ছা, আর একটা প্রশ্ন তোমাকে করলো যে এর চৌম্বক প্রকৃতি কিরূপ হবে? চৌম্বক প্রকৃতি, চৌম্বক প্রকৃতি মানে আমরা জানি প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, এটাই তো চৌম্বক প্রকৃতির। আমাদের সিলেবাসে এইটুকুই আছে। তাহলে এই যে সিগমা 1s2 কতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন এখানে আছে বলো দেখি কেউ? কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, একটা আপ স্পিন একটা ডাউন স্পিন। এখানে যদি এরকম করে ছবি আঁকতে দিত তাহলে আমি এখানে একটা ইলেকট্রন আপ স্পিনে দিতাম, একটা ডাউন স্পিনে দিতাম, আর অ্যান্টি বন্ডিং এ কোনো ইলেকট্রন থাকতো না। তাহলে সিগমা 1s2 তে 2টো ইলেকট্রন আপ স্পিন আর ডাউন স্পিনে থাকে। তাহলে এটা কি হবে? ডায়াম্যাগনেটিক হবে না প্যারাম্যাগনেটিক হবে? ডায়াম্যাগনেটিক। তাহলে চৌম্বক প্রকৃতি হয়ে গেল ডায়াম্যাগনেটিক, বন্ধন ক্রম হয়ে গেল 1। ঠিক আছে, এবার একটা জিনিস জেনে নাও যে একটা যৌগ কখন স্থায়ী হবে, কখন অস্থায়ী হবে, কখন যৌগটা অণুটার অস্তিত্ব থাকবে সেই নিয়ে একটা ব্যাপার আছে। যদি বন্ডিং ইলেকট্রনের সংখ্যা অ্যান্টি বন্ডিং ইলেকট্রন থেকে বেশি হয়, বন্ডিং ইলেকট্রনের সংখ্যা যদি বেশি হয় অ্যান্টি বন্ডিং এর তুলনায়, তবে বা তাহলে অণুটি স্থায়ী হয়, স্টেবল হয়। 2 নাম্বার, যদি বন্ডিং ইলেকট্রনের সংখ্যা অ্যান্টি বন্ডিং এর তুলনায় কম হয় তাহলে কি হবে?
অণুটি অস্থায়ী হয়। আর 3 নাম্বার, যদি বন্ডিং ইলেকট্রনের সংখ্যা সমান অ্যান্টি বন্ডিং ইলেকট্রনের সংখ্যা হয় তাহলে কি হবে? এটা ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবে। অণুটির অস্তিত্ব নেই, অস্তিত্ব নেই। যদি বন্ড অর্ডার 0 হয়ে যায়, দুটো অণুর মধ্যে কোনো বন্ধন ক্রমই না থাকে, তাহলে অণুটার অস্তিত্ব থাকবে কি? আচ্ছা, এই বছর 2020 সালের নিটের প্রশ্নটা কেউ দেখেছো? যদি কেউ দেখে থাকো তাহলে এরকম একটা প্রশ্ন ছিল, অপশানে ছিল হিলিয়াম 2। তোমাকে বলেছিল যে কোন অণুটির অস্তিত্ব নেই। হিলিয়াম 2 এর অস্তিত্ব আছে কি নেই সেটা মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে বলা যায়। হিলিয়াম 2 ইলেকট্রন বিন্যাসটা লিখে দাও দেখি কেউ একজন। হিলিয়ামে কটা ইলেকট্রন থাকে? দুটো। তাহলে দুটো হিলিয়াম আছে, ইলেকট্রন কত হবে? তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে? সিগমা 1s2 সিগমা স্টার 1s2। বন্ড অর্ডার কত হবে? 2 - 2 0। তাহলে যদি 2 - 2 0 হয় তাহলে একটা হিলিয়াম আর একটা হিলিয়ামের মধ্যে কত বন্ধন ক্রম আছে? তার মানে এরা নিজেদের মধ্যে বন্ধন করে না, এদের বন্ড অর্ডার 0, মানে এই অণুটির অস্তিত্ব নেই। হ্যাঁ অবশ্যই, নিয়নের অস্তিত্ব নেই, নিয়ন 2 অণুর অস্তিত্ব নেই। পরীক্ষায় এইচএস লেভেল, এটা তাহলে দেখো জয়েন্টে প্রশ্ন দিয়েছে, এই অ্যান্সারটার জন্য 4 নাম্বার আছে। তুমি দেখবে আজকে খুলে জয়েন্টে যদি প্রশ্নটা থাকে নিটের, এইরকম একটা অপশন দিয়েছে যেটা করতে 5 সেকেন্ড তোমার লাগবে, খালি গোল করতে যে টাইমটা লাগে সেইটুকু। এখন আরেকটা প্রশ্ন এখানে যেটা দিলাম আমি, যেটা এইচএস লেভেলে দেবে, 11-এ দেবে, He2 মাথায় প্লাস অস্তিত্ব আছে, কিন্তু He2 অস্তিত্ব নেই, ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট, বেন পরীক্ষায় দিয়েছে এবছর পরীক্ষায় দিয়েছে এই প্রশ্নটা। He2, আমি এইটার ইলেকট্রন বিন্যাস তোমাদের কাছে জানতে চাইবো। হিলিয়াম 2 মাথায় প্লাস, ইলেকট্রন বিন্যাস সিগমা 1s2 আর সিগমা স্টার 1s1। এটা বুঝতে কারো অসুবিধা নেই, কারণ এই যে একটা দুটো, এখানে দুটো ইলেকট্রন ছিল, প্লাস মানে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে। কোথা থেকে বেরোবে? অ্যান্টি বন্ডিং থেকে বেরোবে, ওপর থেকে বেরিয়ে গেল, যার এনার্জি বেশি সেখান থেকে বেরিয়ে গেল। এখন যদি আমি বন্ড অর্ডার বলি তোমাকে বের করতে He2+, তাহলে বন্ড অর্ডার কি হবে? 0.5 বা হাফ। তাহলে 0.5 হলে অস্তিত্ব তো আছে, কিন্তু 0 হলে অস্তিত্ব নেই। তাহলে একটা অণু 0 হলে অস্তিত্ব নেই, কিন্তু ফ্র্যাকশন হলে অস্তিত্ব আছে। হ্যাঁ, স্টেবিলিটি কম, স্থায়িত্ব কম, কিন্তু অস্তিত্ব আছে। মিউট করে নাও। অস্তিত্ব আছে আর অস্তিত্ব নেই ব্যাপারটা বুঝেছি, আর স্টেবিলিটি আছে স্টেবিলিটি নেই ব্যাপারটা বুঝেছি। যদি তোমার বন্ড অর্ডার, এই দিকে তাকাও, বলেছি বন্ড অর্ডার নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন গ্রেটার দেন অ্যান্টি বন্ডিং হয়, তাহলে অণুটির স্থায়িত্ব আছে, স্টেবিলিটি আছে, এক্সিস্টেন্স আছে, অস্তিত্ব আছে। কিন্তু যদি 0 হয় তাহলে অণুটির অস্তিত্বই নেই, তাহলে স্থায়িত্ব ব্যাপারই আসে না।
আবার এরকম নেগেটিভ যদি হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ দেখবে, তখন স্থায়িত্ব, অণুটির স্থায়িত্ব অনেক কম হবে। তাহলে এই প্রশ্নটা যদি পরীক্ষায় দেয় করে নিতে পারবো। পরীক্ষায় তোমাকে এই প্রশ্নটা দিয়েছে, H2 প্লাস, বলো বলো। H2 প্লাস তো স্থায়ী যৌগ অণুটি, কারণ বন্ডিং বেশি অ্যান্টি বন্ডিং এর তুলনায় সংখ্যাটা। বলো বলো, কমপ্লিট হলো, কোশ্চেন কমপ্লিট করো। বলছি যে H2 প্লাস তো স্থায়ী অণু, কারণ বন্ডিং তো সংখ্যাটা বেশি অ্যান্টি বন্ডিং এর তুলনায়। মানে তুমি আমাকে কিছু জানাচ্ছ না জানতে চাইছো? জানতে চাইছি যে এটা স্থায়ী তো। স্থায়ী না স্থায়িত্ব নয় সেটা জানতে চাইছো? ঠিক আছে, আমি এটা যেটা লিখছি মিউট করো। আমি এটা যেটা লিখছি কমপ্লিট হয়ে যাবে, তোমাদের সমস্ত যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলো ক্লিয়ার হয়ে যাবে। H2 প্লাস H2 মাইনাস এর বন্ড অর্ডার চেয়েছি, চৌম্বক ধর্মের প্রকৃতি চেয়েছি, আর স্থায়িত্বের ক্রম চেয়েছি, স্টেবিলিটির অর্ডার চেয়েছি। যখনই তুমি হাইড্রোজেন অণুর কথা বলবে, বন্ড অর্ডার হয়ে যাবে 2 0, বন্ড অর্ডার 1। যখন হাইড্রোজেন 2 প্লাসের কথা বলবে তখন কি হয়ে যাবে, একটা ইলেকট্রন আছে, 1 0.5 হয়ে গেল। আর যখন তুমি হাইড্রোজেন 2 মাইনাসের কথা বলবে, ইলেকট্রন বিন্যাসগুলো লিখে নিতে পারো, সিগমা 1s2, সিগমা 1s1, আর H2 মাইনাসের ইলেকট্রন বিন্যাস কেউ আমাকে বলো দেখি। সিগমা 1s2, সিগমা স্টার 1s1, মানে তিনটে ইলেকট্রন আছে হাইড্রোজেন অণু মাইনাসের। তাহলে এইখানে বন্ড অর্ডারটা কি হবে, 2 - 1.5। তাহলে আমি যদি বন্ড অর্ডার প্রথম প্রশ্নের অ্যান্সার জিজ্ঞাসা করি, বলে দিতে পারবে হাইড্রোজেন অণুর বন্ড অর্ডার 1, হাইড্রোজেন প্লাসের বন্ড অর্ডার 0.5, হাইড্রোজেন 2 মাইনাসের বন্ড অর্ডার 0.5। এবার আসছি চৌম্বক প্রকৃতি। আমাকে একটু বুদ্ধি করে বলো, হাইড্রোজেন অণু, এটা তো বলেই দিয়েছি ডায়াম্যাগনেটিক। এর পরেরটা কি, হাইড্রোজেন 2 প্লাস ডায়া না প্যারাম্যাগনেটিক? প্যারাম্যাগনেটিক হয়ে গেল। ম্যাগনেটিক মোমেন্ট বার করতে পারবো তো? ম্যাগনেটিক মোমেন্ট মনে নেই? ম্যাগনেটিক মোমেন্ট, চৌম্বক ভ্রামক মিউ এক্স ইন্টু এক্স প্লাস 2 বোর ম্যাগনেটন। শব্দ হচ্ছে, বন্ধ রাখবে। তাহলে এক্স এর ভ্যালু 1 হবে। ম্যাগনেটিক মোমেন্ট বার করতে ভুলে গেছো, আমি কি বলবো আর বলো। আর এর ক্ষেত্রে প্যারাম্যাগনেটিক হবে না ডায়াম্যাগনেটিক হবে? H2 মাইনাস প্যারাম্যাগনেটিক। তাহলে দুটো প্যারাম্যাগনেটিক হয়ে গেল, একটা ডায়াম্যাগনেটিক হলো। এবার আসছি স্টেবিলিটি, স্থায়িত্বের ক্রম। স্থায়িত্বের ক্রমটা এরকম করে লিখে রাখো, বন্ড অর্ডার প্রপোর্শনাল টু স্টেবিলিটি। বন্ড অর্ডার যত বেশি হবে, স্থায়িত্ব কি হবে, তত বেশি হবে। কোনো অণুর যত বন্ড অর্ডার হবে তত সে স্টেবল হবে, স্থায়িত্ব বেশি হবে। এখন তোমাকে যদি আমি সাজাতে বলি, তাহলে তুমি কি করবে? সবচেয়ে বেশি স্টেবল কে? তাহলে আমি লিখেছি H2 সবচেয়ে বেশি স্টেবল। তারপর বলো, H2 প্লাস আর H2 মাইনাস দুজনেরই বন্ড অর্ডার সেম। তোমাদের মধ্যে কে বুদ্ধি করে বলে দিতে পারবে এদের মধ্যে একজনের এনার্জি বেশি, একজনের এনার্জি কম? কার এনার্জি বেশি আর কার এনার্জি কম, কে বলবে?
কার এনার্জি বেশি কার এনার্জি কম, ক্লিয়ার অ্যান্সার দাও। H2 প্লাসের কম, H2 প্লাসের কম যে বললে সে কারণটা বলো। আর H2 মাইনাসের বেশি কেন বেশি, কারণটা বলো। H2 মাইনাসটা বেশি স্থায়ী। বেশি স্থায়ী বলে দিলে তুমি, তার মানে এনার্জি কম বলে দিলে তুমি। এবার ভালো করে তুমি ইলেকট্রন বিন্যাসটা দেখো, H2 প্লাসে ইলেকট্রনটা কোথায় ফিল আপ হয়েছে, বন্ডিং এ না অ্যান্টি বন্ডিং এ? আর H2 মাইনাসে ইলেকট্রনটা কোথায় ফিল আপ হয়েছে? কার এনার্জি বেশি হয়, অ্যান্টি বন্ডিং এর না বন্ডিং এর? তাহলে অ্যান্টি বন্ডিং এ ইলেকট্রন ফিল আপ হয়ে গেছে, যদিও বন্ড অর্ডার সমান। যখন বন্ড অর্ডার সমান হয়ে যাবে তখন তুমি দেখবে যে ইলেকট্রনটা অ্যান্টি বন্ডিং এ ফিল আপ হয়েছে না বন্ডিং এ ফিল আপ হয়েছে। কারণ আমি এরকম তো একটা অর্ডার তোমাকে দিলামই যে যদি বন্ডিং ইলেকট্রনের তুলনায় অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বেশি হয় তাহলে অণুর স্থায়িত্ব কমে যাবে। তাহলে যেহেতু হাইড্রোজেন 2 মাইনাসে ইলেকট্রনটা অ্যান্টি বন্ডিং এ ফিল আপ হচ্ছে তাই এনার্জি বেশি। বুঝতে পারলাম স্টেবিলিটিটা। কে বুঝতে পারলে না? তাড়াতাড়ি বলো, কেউ যদি বুঝতে না পারো আমাকে বলো, তাহলে সবাই বুঝতে পেরে গেছো। আমি বুঝতে পেরে গেলাম যে সবাই বুঝতে পারছো। তাহলে এরকম ভাবে তোমাকে যদি আরো দেয় ইলেকট্রন বিন্যাস লিখে বন্ড অর্ডার সাজাতে, এরকম অনেক প্রশ্ন আছে আর এইগুলোই পরীক্ষায় দেবে। এই দুটো তো দিলাম, এবার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিচ্ছি যেটা পরীক্ষায় দেওয়ার চান্স 99% বা তারও বেশি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। N2 প্লাস N2 মাইনাস এবং N2 মাইনাস, এই চারটে অণু এবং আয়নের কথা বললাম। কি কি বের করতে হবে এদের? প্রত্যেকজনার বন্ড অর্ডার বের করতে হবে, প্রত্যেকজনার বন্ধন দৈর্ঘ্য বের করতে হবে, বন্ড অর্ডারের ক্রম, বন্ধন দৈর্ঘ্যর ক্রম, শর্টকাটে বন্ড লেন্থ বলছি, হ্যাঁ, বন্ড B.L। আচ্ছা, আর কিসের ক্রম লিখতে হবে? বন্ড ডিসোসিয়েশন এনার্জি, বন্ধন বিয়োজন শক্তি, এদের ক্রম, স্থায়িত্বের ক্রম, আর লাস্ট হচ্ছে চৌম্বক প্রকৃতি। এই পাঁচটা জিনিস আমাকে বের করে দিতে হবে। তুমি কি বের করে দেবে? আমি বের করে দিচ্ছি, দেখে নাও। তোমাদের খাতায় যেন সবারই লেখা হয়, যে লেখাগুলো আমি লিখছি। প্রথমে আসছি N2। N2 অণু কটা ইলেকট্রন আছে টোটাল? 7 + 7 14। আচ্ছা, একটা এখানে ইলেকট্রন বিন্যাসটা লিখে নি, ইলেকট্রন বিন্যাসটাও লিখে নাও। তাহলে সিগমা 1s2, সিগমা স্টার 1s2, সিগমা 2s2, সিগমা স্টার 2s2, পাই 2p(x), 2 পাই 2p(y2), 2 4 6 8 10 12 হয়ে গেল। তারপর আসছি সিগমা 2p(z2). ঠিক আছে একদম? 2 4 6 8 10 12 14। এখন এই যে দুটো অরবিটাল আছে ভেতরে, যেটা হচ্ছে সিগমা 1s আর সিগমা স্টার 1s। এবার তোমরা সবাই জানো
যে সিগমা 1s বা 1s অরবিটালটা একদম প্রথম কক্ষ, এটাই তো কে কক্ষ, তাই না? এই যে কক্ষটার কথা বললাম আমি সিগমা, সেটা তো কে কক্ষ। তাহলে এখানে একটা কে কক্ষ আছে, এখানে কে কক্ষ আছে, তাহলে দুটো কে কে এরকম করে লেখা যেতে পারে। সিগমা 1s আর সিগমা স্টার 1s কে 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 দিয়ে আমি লিখতে পারি, এগুলো ভেতরের কক্ষ। এইটাকে আমি বন্ডিং আর অ্যান্টি বন্ডিং এ না ধরলেও হয়, কারণ এরা বন্ডিং অ্যান্টি বন্ডিং এ পার্টিসিপেট করে না। বাইরের কক্ষগুলো বন্ডিং এ পার্টিসিপেট করে। এখন তুমি যদি এটাকে রেখে দাও তাহলেও হবে, আর না রাখলেও হবে। কারণ দেখো এখানে যদি বিয়োগ করতে চাও তাহলে দুটো বন্ডিং দুটো অ্যান্টি বন্ডিং বিয়োগ হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আর বইতে যেটা বলা হচ্ছে যে সিগমা 1s আর সিগমা স্টার 1s এরা বন্ডিং এ পার্টিসিপেট করে না, এরা ভেতরের কক্ষ। বাইরের কক্ষগুলো বন্ডিং এ পার্টিসিপেট করে, তাই ভেতরের গুলোকে না ধরলেও চলে। এখন তুমি ধরলেও ঠিক আছে, না ধরলেও ঠিক আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি, বন্ড অর্ডার বের করবে, তাহলে আমাকে বলো বন্ডিং ইলেকট্রন কটা আছে, এটাকে ধরে নাও, আগে ধরেই করো। তাহলে 2 4 6 8 10, 10টা হয়েছে। 10 মাইনাস কত, 2 4, তাহলে কত হলো? বন্ড অর্ডার 3, সবারই বেরিয়েছে বন্ড অর্ডার 3। তাহলে তোমরা তো জানো নাইট্রোজেনের সাথে আরেকটা নাইট্রোজেন কটা বন্ড করে, 3টে। তাহলে বন্ড অর্ডার 3 বেরিয়ে গেছে। এখন যদি বই অনুযায়ী করো বা সঠিক নিয়ম যেটা, এই দুটোকে যদি না ধরো তাহলে কি হবে বন্ড অর্ডার, তখন বন্ডিং ইলেকট্রন হয়ে গেল 8টা আর অ্যান্টি বন্ডিং ইলেকট্রন হয়ে গেল 2টো। তাহলে কি হবে, 3ই হবে। কি বললাম বুঝতে পেরেছি? বন্ড অর্ডার হয়ে গেল, সবারই বন্ড অর্ডার বের করে নাও। N2 প্লাস, আর আমি ইলেকট্রন বিন্যাস লিখবো না। N2 প্লাসের ক্ষেত্রে কি হয়ে যাবে, একই থাকবে সব, সিগমা 2p জেড থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, 1 হয়ে যাবে। ঠিক বলেছি তো? বুঝতে না পারলে বলো। তাহলে বন্ড অর্ডার কত হবে, 7 মাইনাস 2। কেউ বুঝতে না পারলে পুরোটা লেখো আবার। সিগমা মানে কে কে লিখে দিলাম, সিগমা 2s সিগমা স্টার 2s পাই 2p এক্স পাই 2p ওয়াই, 2 ইলেকট্রন দিয়ে দিলাম আর একটা জেডে দিয়ে দিলাম। তাহলে 2 4 6 7 আর 2 কত হলো বলো বন্ড অর্ডার? 2.5 বেরিয়েছে সবারই, 2.5। N2 মাইনাসের কি হবে, N2 প্লাসের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7 প্লাস 6 মানে 15টা। ভুল বললাম, 13টা। আর N2 মাইনাসের ইলেকট্রন সংখ্যা 15। তাহলে এখানে ইলেকট্রন বিন্যাসটা কি হবে, সিগমা কে কে 2p এক্স এ দুটো, স্টারে দুটো, সিগমা 2s স্টারে, পাই 2p এক্স এ দুটো, পাই 2p ওয়াই তে দুটো, সিগমা 2p জেড এ দুটো। এখন কি হবে, পাই স্টার 2p এক্স এ একটা। বন্ড অর্ডার কি হবে, কে বের করে নিয়েছো বলো দেখি একটু। 7 মাইনাস 3, তাই তো? সরি 8 মাইনাস 3, 8 মাইনাস 3,
তাহলে 2.5। আর লাস্টের বার করো n2 2 মাইনাস, n2 2 মাইনাস, ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 7 7 14 আর 2 16। এইটা ইম্পর্টেন্ট, এইটা বলো দেখি কেউ বুদ্ধি করে কি হবে ইলেকট্রন বিন্যাসটা। সিগমা কে কে, সিগমা 2s2, সিগমা স্টার 2s2, পাই 2p x2, পাই 2p y2, সিগমা 2p z2, এরা বলো পাই স্টার কে একজন বলো, পাই স্টার 2p, একদম ঠিক, x1 আর y1 দুটোতে একটা একটা ইলেকট্রন থাকবে। এইটা এবার আমরা আসছি বন্ড অর্ডার। বন্ড অর্ডারে কি আছে, 8 মাইনাস কত হবে 2 আর 2 4, বন্ড অর্ডার 2 বেরিয়েছে সবারই, বন্ড অর্ডার 2। তাহলে সবারই বন্ড অর্ডার আমি দেখে নিলাম। n2 বন্ড অর্ডার হচ্ছে 3, n2 প্লাস, n2 মাইনাস আর n2 2 মাইনাস, এর বন্ড অর্ডার 3, এর 2.5, এর 2.5 আর এর 2। তাহলে বন্ড অর্ডার যদি সাজাতে বলে পরীক্ষায়, তাহলে গ্রেটার দ্যান সাইন দিয়ে সাজিয়ে দেবো বন্ড অর্ডারের ক্রম। বন্ড অর্ডার হ্রাস পাচ্ছে এইদিকে। দ্বিতীয় কি বলেছি, বন্ধন ক্রম, এইটা লিখে রাখো। বন্ড অর্ডার ইনভার্সলি প্রপোর্শনাল বন্ড লেন্থ, আগে বলা হয়ে গেছে। বন্ধন ক্রম যদি বাড়ে বন্ধন দৈর্ঘ্য হ্রাস পাবে, আগে আলোচনা হয়ে গেছে। তাহলে বন্ধন দৈর্ঘ্য ক্রমটা কি হবে, উল্টো। এটা সমান হবে, দুটোই সমান। বন্ড অর্ডার 2.5, এই তো সমান চিহ্ন হবে, আমি ভুল লিখেছি, সমান চিহ্ন হবে, একই হবে। এটা বন্ধন দৈর্ঘ্য, বন্ধন দৈর্ঘ্য হ্রাস পাচ্ছে। এবার বন্ড ডিসোসিয়েশন এনার্জি যদি বলি, বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা লিখে রাখো। বন্ড অর্ডারের সাথে বন্ড ডিসোসিয়েশন এনার্জি সমানুপাতিক। তোমাকে যদি প্রশ্ন করি একটা ট্রিপল বন্ড ভাঙবো, একটা ডবল বন্ড ভাঙবো, একটা সিঙ্গেল বন্ড ভাঙবো, কোনটাতে বেশি শক্তি প্রয়োজন হবে? ট্রিপল বন্ডের। তাহলে দেখো যার বন্ধন ক্রম বেশি তার বন্ধন বিয়োজন শক্তিও বেশি। তার মানে এইটা বন্ড অর্ডার এবং বন্ড ডিসোসিয়েশন এনার্জিরও অর্ডার সেম। এবার হচ্ছে স্টেবিলিটি, স্থায়িত্ব। স্থায়িত্ব বুদ্ধি করে বলো একটু। n2টা সব থেকে বেশি স্টেবল, এটা ঠিক আছে। আগেও বলেছি বন্ড অর্ডার স্টেবিলিটির সাথে সমানুপাতিক। কিন্তু এখানে দেখে নেবো অ্যান্টি বন্ডিং এর ব্যাপারটা। n2 প্লাস আর n2 মাইনাসের ক্ষেত্রে কোনটাতে অ্যান্টি বন্ডিং পার্টিসিপেট করছে দেখে নাও। n2 প্লাসের ক্ষেত্রে কোনো অ্যান্টি বন্ডিং নেই, কিন্তু n2 মাইনাসের ক্ষেত্রে অ্যান্টি বন্ডিং অরবিটাল আছে। n2 প্লাসের কোনো অ্যান্টি বন্ডিং অরবিটাল নেই, কিন্তু n2 মাইনাসের অ্যান্টি বন্ডিং অরবিটাল আছে। তাই n2 মাইনাসের স্থায়িত্ব একটু কমে গেল n2 প্লাসের তুলনায়, যদিও বন্ড অর্ডার সেম। এখন তুমি যদি স্থায়িত্বর ক্রম আমাদের ছায়া প্রকাশনী বই অনুযায়ী লেখো, তাহলে এখানে সমান চিহ্ন দিয়ে দিয়েছে। কিন্তু তোমাকে যদি সত্যি সত্যি এনার্জি বলতে বলে, তাহলে n2 প্লাসের একটু বেশি স্টেবিলিটি হবে আর n2 মাইনাসের স্টেবিলিটি একটু কম,
কারণ N2 মাইনাসে একটু এনার্জিটা বেশি, আর এর তুলনায় আরো বেশি N2 মাইনাস। এইটা আমি ছায়া প্রকাশনী বই অনুযায়ী লিখেছি। আর লাস্ট যেটা পড়ে রইল চৌম্বক ভ্রামক, আমি শেষে আর একটা অর্ডার একবারে লিখে দেবো ভালো করে। চৌম্বক প্রকৃতি যদি বলি, চৌম্বক প্রকৃতি, তাহলে মুখে মুখেই বলে দিতে পারবে N2টা ডায়াম্যাগনেটিক, কারণ N2-র ক্ষেত্রে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন দেখতে পাচ্ছ না। N2 প্লাসের ক্ষেত্রে দেখো 1 ইলেকট্রন প্যারাম্যাগনেটিক হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 1 ইলেকট্রন প্যারাম্যাগনেটিক। আর N2 মাইনাস যেটা আছে, সরি N2 মাইনাস, সেটাও 1 ইলেকট্রন প্যারাম্যাগনেটিক, ওরও একটা ইলেকট্রন আছে। আর লাস্টেরটা যেটা N2 মাইনাস, সেটা 2 ইলেকট্রন প্যারাম্যাগনেটিক। তাহলে চৌম্বক প্রকৃতি হয়ে গেল। তাহলে প্রথম যদি বলি বন্ড অর্ডারের ক্রম যখন লিখবে, এটাই ফাইনাল লিখবে যেটা আমি লিখে দিচ্ছি। বন্ড অর্ডারের ক্রম যদি লিখতে দেয়, সব থেকে বেশি বন্ড অর্ডার হচ্ছে N2, 3, তারপরে হচ্ছে দেখো দুটোরই 2.5, 2.5, কিন্তু তুমি কোনটাকে আগে লিখবে? N2 প্লাসটাকে আগে লিখবে, তারপরে লিখবে N2 মাইনাস, আর শেষে বন্ড অর্ডার সব থেকে কম হচ্ছে N2 মাইনাস। এটা বন্ড অর্ডার। বন্ড লেন্থ যখন লিখবে, এটাও দেখে নাও ভালো করে কোনটা অ্যাকচুয়ালি লেখা উচিত। যার বন্ড অর্ডার বেশি তার বন্ড লেন্থ কম, তাহলে N2টাকে সবারই শেষে দিয়ে দিলাম। আর যার বন্ড অর্ডার সব থেকে কম তার বন্ড লেন্থ বেশি, তাহলে N2 মাইনাস, 2 মাইনাসটাকে আগে লিখে দিলাম। আবার পড়ে রইল N2 প্লাস আর N2 মাইনাস, দুটোরই বন্ড অর্ডার সেম, কিন্তু নেগেটিভ যার আছে মাথায় তাকে বন্ধন দৈর্ঘ্যের আগে লিখব, কারণ মাইনাস থাকার জন্য এদের মধ্যে দুটো পরমাণুর মধ্যে একটু রিপালশন হবে, আর বন্ধন দৈর্ঘ্যটা সামান্য বেশি হবে, যেমন এখানে বন্ড অর্ডারটা সামান্য বেশি N2 প্লাসের ক্ষেত্রে, তাই এইটাকে একটু আগে লিখবে। সমান চিহ্ন যদিও লিখছো, মাইনাসটাকে আগে লিখে দিলে। এরপরে রইল বন্ধন বিয়োজন শক্তি। বন্ধন বিয়োজন শক্তি যদি বলি, তাহলে বন্ধন বিয়োজন শক্তি একদম হুবহু কার মতো হবে? বন্ড অর্ডারের সাথে সমান হয়ে যাবে। আর স্টেবিলিটি যখন বলবো, স্থায়িত্ব, স্টেবিলিটিটাও আমরা ওই বন্ড অর্ডারের সাথে সমান লিখছি, কিন্তু মনে রাখবে যেখানে অ্যান্টিবন্ডিং আছে ইলেকট্রন তার শক্তি একটু বেশি হয়, তাই এক্ষেত্রেও N2 প্লাসকে আগে লিখব আর N2 মাইনাসকে পরে লিখব, তারপর N2 মাইনাস লিখব। এটা স্টেবিলিটি। একটা ডায়া, বাকিগুলো সব প্যারাম্যাগনেটিক, তার মধ্যে N2 প্লাস যেটা আছে সেটা 1 ইলেকট্রন প্যারাম্যাগনেটিক, আর এই দুটো 2 ইলেকট্রন প্যারাম্যাগনেটিক। এর চৌম্বক ভ্রামক কম হবে। এর চৌম্বক ভ্রামকের মান কত হবে কেউ যদি বলতে পারো খুশি হব একটু আমি। চৌম্বক ভ্রামক কত হবে? রুট কেউ বলবে না? রুট কত? √3 হবে। ঠিক আছে, ভালো লাগলো, মনে রেখেছো। তাহলে 1 × 1 + 2 √3। আর এগুলোর ক্ষেত্রে কত হবে চৌম্বক ভ্রামক? বলো। এটা √3। হ্যাঁ, তাই তো এটা √3। লাস্টেরটা শুধু আলাদা হবে। রুট কত? 2 × 2 + 2 √8। তাহলে এটা হয়ে গেল তোমার চৌম্বক প্রকৃতিও বলে দিলাম। তোমাদের বইতে
এইগুলো তোমরা পড়ে নেবে। হাইড্রোজেন থেকে নাইট্রোজেন পর্যন্ত পড়বে, এটা হোমওয়ার্ক দিলাম। সবারই এই ধর্মগুলো দেখবে, বন্ড অর্ডার, বন্ড লেন্থ, বন্ড ডিসোসিয়েশন এনার্জি, স্টেবিলিটি আর ম্যাগনেটিক প্রপার্টি। লিথিয়ামের করবে, বেরিলিয়ামের করবে, কার্বনের করবে, বোরনের করবে, এগুলো সবারই করে নেবে। কিন্তু আমি মেনগুলো বলে দিলাম, নাইট্রোজেন আর হাইড্রোজেন আর হিলিয়াম, এই তিনটে থেকেই প্রশ্ন থাকে পরীক্ষায়। এখান পর্যন্ত আজকে থাকবে। নেক্সট দিন অক্সিজেনেরটা বলে দেবো, আর অক্সিজেনের পরে যেটা আছে ফ্লুরিন আর নিয়ন, সেই তিনটে নিয়ে আলোচনা করব। শেষ হয়ে যাবে মলিকুলার অরবিটাল থিওরি। কেমিক্যাল বন্ডিং এর আর কিছু পড়ে নেই। রেজোনেন্সটা অর্গানিকে পড়ে নিয়েছো। আর একটা আছে ফর্মাল চার্জ ক্যালকুলেশন, আমাকে মনে করিয়ে দিও, নেক্সট দিন আমি বলে দেবো। এখান পর্যন্তই থাকবে। কোনো প্রশ্ন থাকলে করো। আজকে এখান পর্যন্ত ছুটি।